Hello students, welcome back to my YouTube channel Hinati Physics Tutorial. তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াচ্ছি আমি ক্লাস 12 এর। তা এখনো পর্যন্ত যেটা পড়িয়েছি সেটা ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইটস প্রপার্টি এবং কুলম্বস ল এবং তার উপরে কিছু অঙ্ক পড়িয়েছিলাম। আজ পড়াবো ইলেকট্রিক ফিল্ড। অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক ফিল্ড থেকে তুমি খুব সহজে বুঝতে পারবে কিভাবে কুলম্ব ল এসছে। প্রথমে ইলেকট্রিক ফিল্ড, তারপর ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার একক, মাত্রা এবং তারপর কুলম্বের উপপাদ্য এবং বলরেখা। আজকে এইটুখানির মধ্যে সীমাবদ্ধ থাকবো। তো চলো তাহলে শুরু করা যাক। তাহলে আজকে পড়াবো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। যে কোনো ফিল্ড বা ক্ষেত্র বিষয়টা কি তোমরা কিন্তু এর আগে পড়ে এসছো ক্লাস 11-এ গ্র্যাভিটেশনের চ্যাপ্টারে। নিশ্চয়ই মনে আছে তোমাদের সেই গ্র্যাভিটেশনের চ্যাপ্টারে মহাকর্ষ ক্ষেত্র পড়েছিলে। তার সংজ্ঞাটা কি মনে আছে? চলো আমি একবার মনে করে দিই। মহাকর্ষ ক্ষেত্র হচ্ছে কোনো বস্তুকে ঘিরে 3 ডাইমেনশনালি যে অঞ্চলের ভেতরে অন্য কোনো বস্তুকে আনলে সেটা আকর্ষণ বল অনুভব করে, সেই যতদূর পর্যন্ত বিস্তৃত থাকবে এই বিষয়টা, এই বলটা, সেটাই হচ্ছে ওই প্রথম বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র। একই রকমভাবে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা পয়েন্ট চার্জের জন্যই আমরা একটা ফিল্ড পাবো। যে ফিল্ড বা যে ক্ষেত্রটা অনেকটা ব্যাপারটা কীরকম বলতো, কার্যকারী ক্ষেত্র। যে কার্যকারী ক্ষেত্রে অন্য কোনো আধান আসলে সে বল অনুভব করবে। সেই বল অনুভবটা কীরকম হতে পারে? যেহেতু ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, তাহলে বলটা অবশ্যই আকর্ষণী বা বিকর্ষণী হতে পারে। সমজাতীয় হলে বিকর্ষণী, বিপরীত জাতীয় হলে আকর্ষণী। তা পার্টিকুলার একটা আধানের জন্য বা পয়েন্ট চার্জের জন্য তার ফিল্ড কতদূর কি হবে, কি বৃত্তান্ত, চলো দেখি। ধরো আমি একটা চার্জ নিলাম, ধরে নাও প্লাস কিউ। এখান থেকে ধরে নাও এ পয়েন্টে আছে, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আর একটা আধান নিলাম Q0। এই Q0 আধানকে বলা হয় টেস্ট চার্জ। ধরে নেওয়া হয় এটা পজিটিভ চার্জ অবশ্যই, এবং আরো ধরে নেওয়া হয় যে এর নিচে কোনো ক্ষেত্র তৈরি করতে পারছে না। টেস্ট চার্জ এই কারণে বলছি যে একে নিয়ে আসছে টেস্ট করবার জন্য। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন থিওরিগুলিকে আমরা ব্যাখ্যা করব তখন এই টেস্ট চার্জ আসবে, যে শুধুমাত্র আকর্ষণী বা বিকর্ষণী বল অর্থাৎ বল অনুভব করবে। তো বুঝতেই পারছো এখানে একটা পজিটিভ আধান নিয়েছি, এখানেও একটা পজিটিভ টেস্ট চার্জ আছে, এটা বিকর্ষণ বল অনুভব করবে না। কোন দিকে করবে? এদিক বরাবর ফোর্সটা সে অনুভব করবে। যদি এটা নেগেটিভ হতো তাহলে এটা কোথায় হতো? কোন দিকে হতো? আকর্ষণী বল, ভেতরের দিকে হতো। তা দেখো এই Q0 চার্জকে আমি যদি এখানে রাখি বা এখানে 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 চারদিকে রাখি, অর্থাৎ 3 ডাইমেনশনালি বিবেচনা করবে। যদি রাখি তাহলে সেই আধানগুলি, ধরো Q0 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে রিপিল হচ্ছে না, অর্থাৎ বাইরের দিকে বলটা কাজ করছে। তাহলে আমি বলতে পারি যে এর ক্ষেত্রে অর্থাৎ পজিটিভ আধানটার ক্ষেত্রে এই যে ফোর্সের ডিরেকশনগুলি সব যেন বাইরের দিকে রয়েছে। তাহলে এই যে পয়েন্টে এই আধানটা Q0 আছে, এ কত পরিমাণ বল অনুভব করবে আগে দেখি। এই যে ফোর্সটা আছে F, সেই F এর ভ্যালু বা মান কত হবে? অবশ্যই SI করছি 1/4πε0। তুমি ইন জেনারেলও বলতে পারো। সেটা কি রকম? Q0 বাই সাপোজ ডিসটেন্সটা হচ্ছে R, তাহলে বাই R স্কয়ার।
এসআই। ইন জেনারেল তুমি কি বলতে পারো, এফ ইকুয়াল টু কে কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার। বুঝা গেল? এটা করেছিলাম বায়ু মাধ্যমে বা শূন্য বা ভ্যাকুয়ামে, এয়ার অর ভ্যাকুয়ামে। এই ইন জেনারেল কেস যেটা সেটা নিয়ে কাজ করছি। তাহলে এফ ইকুয়াল টু এত। দেয়ারফর একক আধান এই যে কিউ জিরো আছে, তাহলে একক আধানের উপর প্রযুক্ত বল কত হবে, ই ইকুয়াল টু এফ বাই কিউ জিরো। তার মানে কি দাঁড়ালো, ফোর্স ডিভাইডেড বাই চার্জ। ফোর্স ডিভাইডেড বাই চার্জ, এটাকেই আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ই দিয়ে ডিনোট করি। তাহলে ক্ষেত্রটা আগে বুঝো, সেটা কি দাঁড়ালো না, যে অঞ্চল পর্যন্ত অন্য কোনো আধানকে আনলে এই আধানটার জন্য এই আধানটা একটা বল অনুভব করবে, সেটাই এই প্রথম যে আধানটা এনেছিলাম তার ক্ষেত্র। ইজ ইট ক্লিয়ার? তাহলে ফোর্সটা কত ছিল, এফ ইকুয়াল টু কে কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে এটুকুনি? তা দেখো কুলম্বস ল অনুযায়ী আমরা করলাম কি, যে এই কিউ জিরো কত পরিমাণ বল অনুভব করছে এবং কোন দিকে। লক্ষ্য করে দেখো এই বলটা কত পর্যন্ত চলবে। তাহলে এফ এর ভ্যালু যদি জিরো বসায়, তাহলে এই জায়গায় দাঁড়াচ্ছে জিরো ইকুয়াল টু কে কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার। ওপরের তিনটে কোয়ান্টিটির কেউই জিরো নয়, নট ইকুয়াল টু জিরো। দেয়ারফর এটা অনলি জিরো হবে যদি আর ইনফিনিটি বা অসীম হয়। তার মানে লিটারে তুমি বলতে পারো যে কিউ আধান থেকে এই যে বলটা কাজ করছে বা তার যে ক্ষেত্রটা আছে সেটা অসীম পর্যন্ত বিস্তৃত আছে। প্র্যাকটিক্যালি যেহেতু 1/r² আছে, বুঝতেই পারছো সেটা ক্রমশ কমবে। এবং কিভাবে কমছে না, এইভাবে যদি এদিকে ফোর্স থাকে, এদিকে যদি আর থাকে, এইভাবে কমছে। ক্লিয়ার? একই রকম ভাবে তাহলে তড়িৎ ক্ষেত্রে যখন আমরা প্রাবল্য বা ইন্টেন্সিটিতে আসলাম, তখন ইন্টেন্সিটির ক্ষেত্রে তাহলে এই সংজ্ঞাটা কি রকম দাঁড়াবে, একক আধানের উপরে কোনো তড়িৎ ক্ষেত্রে যদি একটা একক আধানকে আনা হয়, তাহলে সেটা একক পজিটিভ আধানকে যদি আনা হয়, তাহলে সেটা যে পরিমাণ বল অনুভব করবে সেটাই হবে এই আধানটার ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইন্টেন্সিটি। ক্লিয়ার স্টুডেন্টরা? তাহলে দেখো ই ভার্সেস যদি আর বসাই এই এফ বাই কিউ জিরো হওয়ার জন্য, দেয়ারফর এটা হচ্ছে প্রাবল্য বা ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। দেয়ারফর ই যেটা আছে তার ভ্যালু তাহলে কত আছে দেখো, কে কিউ বাই আর স্কোয়ার। ইন এসআই ইউনিট এটা দাঁড়াবে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। যদি সিজিএস এ করো তাহলে কে ইজ ইকুয়াল টু 1, তাহলে বাই মাধ্যমে অবশ্যই, তাহলে দাঁড়াবে কত, কিউ বাই আর স্কোয়ার। এবং যদি এটা অন্য কোনো মাধ্যম হয় তখন কাপা থাকবে কে ইনটু কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো ই এবং আর এর মধ্যে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে সেই রিপ্রেজেন্টেশনটা অবশ্যই এফ যেমন হয়েছে এফ এর সাথে আর এর সেম হবে। তাহলে ই ভার্সেস আর গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করা হয় সেটাও এরকমই হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখো একটা পজিটিভ আধান থেকে এই যে ফিল্ড আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, কেন রেডিয়ালি বলছি, তুমি দেখো 3 ডাইমেনশনে যদি বিবেচনা করো একটা পয়েন্ট চার্জ থেকে চারপাশে ছড়িয়ে পড়ছে, একদম সিমেট্রিক্যালি যদি বিবেচনা করো তাহলে সেটা কিছু দাঁড়াচ্ছে একটা স্ফিয়ার বা গোলক। তাহলে সেই গোলকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে এগুলি কাজ করছে। আবার এইটাই যদি একটা নেগেটিভ আধান হতো তাহলে কি হতো, রেডিয়ালি ইনওয়ার্ড, ভেতরের দিকে আসতো এবং ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে। কি রকম সেটা দেখো, এটা ধরো সেই মাইনাস কিউ আধান, তাহলে এইভাবে আসতো রেডিয়ালি ইনওয়ার্ড। ইজ ইট ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে
তার প্রাবল্য কি সেটাও মোটামুটি বোঝা গেছে। এবার প্রাবল্যে বলেছিলাম কি একক এবং মান বার করব। তাহলে দেখো মুছছি, ই ইকুয়াল টু এসছে এফ বাই সি, সরি এফ বাই কিউ জিরো। এফ বাই কিউ জিরো মানে এসআই পদ্ধতিতে নিউটন পার কুলম, এটাকে অনেক সময় ভোল্ট পার মিটার এরকম বলা হয়। কিভাবে কনভার্ট করা যেতে পারে দেখাচ্ছি। সিজিএস এ যদি করো তাহলে কি হবে, এটা হচ্ছে এসআই। সিজিএস এ এই ইউনিট দাঁড়াবে নিউটনের বদলে ডাইন, আর এটা ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট, এটা হচ্ছে সিজিএসএ। ইজ ইট ক্লিয়ার? তোমাকে বললাম কি নিউটন পার কুলম যেটা আছে সেখান থেকে ভোল্ট পার মিটারে যাব। ভেরি ইজি। দেখো নিউটন বাই কুলম ইকুয়াল টু, দেখো তো এরকম করতে পারো নিউটন ইন্টু মিটার বাই কুলম ইন্টু মিটার করা যায়। নিউটন ইন্টু মিটার এটা কিসের একক? ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডানের যদি ইউনিট হয় এটা ইকুয়াল টু কত হবে? জুল বাই কুলম ইন্টু মিটার। বোঝা গেল? জুল পার কুলম মানে কি? ভোল্ট। তাহলে ভোল্ট পার মিটার। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? এবার দেখো এই যে সিজিএস এবং এসআই পদ্ধতি, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্কটা বার করবো কিভাবে? দেখো ইটস অলসো ভেরি ইজি। সিজিএস এ দেখো নিউটন বাই কুলম আছে, কি করে? এসআই যদি সিজিএস যদি এটা এসআই আছে নিউটন পার কুলম, এই জায়গা থেকে যদি সিজিএস এ যাই ডাইন মানে কত? 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি 5 ডাইন, আর 1 কুলম ইজ ইকুয়াল টু কত? 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসি। কাটাকুটি করলে 1/3 ইনটু 10 টু দি পাওয়ার 4 এত ডাইন পার ইএসি। বুঝা গেল? Therefore 3 into 10 to the power 4 Newton per Coulomb equal to 1 dyne per ESC। আশা করি বোঝা গেছে। এবার দেখো ডাইমেনশন বার করব E এর। ইটস ভেরি ইজি। দেখো ডাইমেনশনটা কিভাবে বার করছি? E ইকুয়াল টু কত আছে? f বাই কিউ 0। f বাই কিউ 0 হলে f এর ডাইমেনশন কি হবে? l l t টু দি পাওয়ার -2। চার্জের ডাইমেনশন কত? q0 a ইনটু t, সো দ্যাট t উপরে উঠলে t টু দি পাওয়ার -3 আর a উপরে উঠে যাচ্ছে, তাহলে m l t টু দি পাওয়ার -3 a টু দি পাওয়ার -1। ইজ ইট ক্লিয়ার? নাও ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি প্রাথমিক ধারণা তোমরা অলরেডি পেয়ে গেছো। এবার যেটা করাবো সেটা হলো কুলম্বের উপপাদ্য। বুঝলাম? কুলম্ব থিওরি। বা দেখো এটা কিন্তু কুলম্বের সূত্র নয়, কুলম্বের থিওরি। ধরে নাও একটা চার্জ স্ফিয়ার আছে, অবশ্যই এটা ধরে নেবে একটা স্ফিয়ারে গেছি যাকে ধরো প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে এবং এর যে রেডিয়াস সেটা আর, সেন্টার ধরো ও। খুব কাছাকাছি একটা বিন্দু ধরো এ, এই বিন্দুতে খুব কাছাকাছি একটা বিন্দু এ রয়েছে ওই স্ফিয়ারের খুব কাছে, আমি সেখানে প্রাবল্য নির্ণয় করব।
তা প্রাবল্য নির্ণয় করতে গেলে আমাকে ফার্স্ট কি করতে হবে, এই যে ডিসটেন্সটা এটা তো প্রায় আর যেহেতু খুব কাছে টেন্স টু আর, ওটা তাহলে প্রাবল্য এ বিন্দুতে প্রাবল্য ইকুয়াল টু কত হবে, এসআই পদ্ধতিতে করছি 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। ক্লিয়ার? এটা যদি প্রাবল্য হয়, এবার একটা জিনিস দেখো, এই টোটাল যে স্ফিয়ারটা আছে বা আর ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলটা হবে দেখো 4 আর স্কয়ার। মনে করি আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, তাহলে দেয়ারফর এই যে আধান কিউ নিয়েছি, এই আধান ইকুয়াল টু কত হবে 4 আর স্কয়ার ইনটু সিগমা। বুঝা গেল? একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ সিগমা, মোট ক্ষেত্রফল 4 আর স্কয়ার, তাহলে মোট আধান কিউ এর ভ্যালু কত হবে 4 আর স্কয়ার ইনটু সিগমা। therefore from 1 equal to 1/4 epsilon naught 4 r square into sigma by r square। দেখো এখানে কিউ এর ভ্যালুটা জাস্ট বসিয়ে দিয়েছি, এখানে 4 r square কেটে যাচ্ছে, দাঁড়াচ্ছে সিগমা বাই এপসাইলন নট। এটা কোথায় আছে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে। তাহলে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ই এর ভ্যালু দাঁড়াবে সিগমা বাই এপসাইলন। বুঝা গেল? এই যে ইকুয়েশনটা দাঁড়ালো, এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য। তাহলে দাঁড়াচ্ছে কি, সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, আর 1/এপসাইলন, এপসাইলন কি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এদের অনুপাতই হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। এটাকে তুমি ভাষায় লিখে প্রকাশ করলে সেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। বুঝা গেল? তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, সিগমা বাই কাপ্পা এপসাইলন নট, নিশ্চয়ই মনে আছে কি? তাহলে যে কোনো তুমি স্টেটমেন্টটা কি রকম হবে, যে কোনো আহিত পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য 1/কাপ্পা এপসাইলন নট ইনটু মাধ্যমের তলমাত্রিক ঘনত্ব। এই হচ্ছে কুলম্বের উপপাদ্য। যে কোনো আহিত পরিবাহীর নিকটতম বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু 1/কাপ্পা এপসাইলন নট ইনটু মাধ্যমের তলমাত্রিক ঘনত্ব। হচ্ছে স্টেটমেন্ট। তাহলে স্টুডেন্টস সব বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? ভেরি গুড। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে লাইন অফ ফোর্স। বলবার আগে ছোট্ট করে একটা জিনিস বলি। ম্যাক্সওয়েলের মতে, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে, কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা হলো কিউ বাই এপসাইলন, এই পরিমাণ। সিজিএস এ যদি করো এটা, তাহলে কত দাঁড়াবে, কিউ বাই 4πk। এনিহাউ এটা এই সাইডে করেছি। তাহলে একক ক্ষেত্রফলে কতটা হবে, সুতরাং একক
ক্ষেত্রফল হতে নির্গত বলরেখার সংখ্যা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। কেন 4 পাই আর স্কোয়ার ধরলাম? একটা কিউ আধান থেকে কি বলেছি যে সিমেট্রিক্যালি এইভাবে তার তড়িৎ ক্ষেত্র ছড়িয়ে পড়ে, রেডিয়ালি আউটওয়ার্ড হয়। তাহলে এখানে তুমি যে কোনো একটা মুহূর্তে যদি দেখো তাহলে সিমেট্রিক, অ্যাকর্ডিং টু সিমেট্রিক এটা একটা গোলক হবে। তাহলে ধরে নিই আর দূরত্বে কত হবে, তাহলে আর দূরত্ব যদি ধরে নিই সেই গোলকটার ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কয়ার। তাহলে একক ক্ষেত্রফল হতে এই জায়গা থেকে এত বড় রেখা বেরিয়ে আসছে, তাহলে একক ক্ষেত্রফলে কত হবে 4 পাই আর স্কয়ার দিয়ে ভাগ করব ইকুয়াল টু 1/4 পাই epsilon into q by r square, which is nothing but electric field intensity equal to E. ক্লিয়ার? তাহলে একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যায় হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বুঝা গেল? বলরেখা আমরা দেখলাম বলরেখা বা লাইন অফ ফোর্স হচ্ছে, যখন আলোচনার শুরুতেই দেখলাম যে পজিটিভ আধান থেকে কোন একটি টেস্টার তার কাছে আনলে বিকর্ষণ বল অনুভব করছে, যদি নেগেটিভ আধান হয় তাহলে আকর্ষণ বল অনুভব করবে। তাহলে যে রেখা বরাবর এই বলটা কাজ করছে আমি তাকে লাইন অফ ফোর্স বলতে পারি। তাহলে লাইন অফ ফোর্স দেখা যাচ্ছে পজিটিভ আধান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড বেরোচ্ছে এবং নেগেটিভ আধানে সেটা মার্চ করছে, রেডিয়ালি ইনওয়ার্ড হচ্ছে। এই যে বলরেখাগুলি তার কতগুলি ধর্ম আছে। ধর্ম কি? পজিটিভ থেকে বেরোয়, নেগেটিভে মার্চ করে, এরা যখন বেরোয় তখন লম্বভাবে নির্গত হয়, ওই রেডিয়ালি আউটওয়ার্ড বলেছিলাম। যে কোনো বলরেখার যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক টানি তাহলে বলরেখার অভিমুখ যেদিকে, স্পর্শকের অভিমুখ অবশ্যই সেদিকে নিতে হবে, ওদিকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনকে শো করবে। ইজ ইট ক্লিয়ার? তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনকে তাহলে শো করছে কি বলরেখার মাধ্যমে আমরা পাচ্ছি। সাপোজ একটা আধান আছে কিউ পজিটিভ, এটা ধরো কিউ নেগেটিভ। তাহলে এখান থেকে আমি একটা দেখাচ্ছি, এইভাবে বলরেখা বেরোচ্ছে, বেরিয়ে নেগেটিভে এসে মার্চ করছে, ডিরেকশন কোন দিকে? এদিকে। সাপোজ এই পয়েন্টটা কথা যদি বিবেচনা করি তাহলে স্পর্শকটা নিচ্ছি এই দিক বরাবর, তাহলে এই পয়েন্টে এই আধান দ্বয়ের জন্য তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হবে এইদিকে। তড়িৎ ক্ষেত্র অবশ্যই একটা ভেক্টর রাশি, তোমরা জানো। কারণ কেন? F is equal to আমরা দেখেছি E into Q পেয়েছি, E is equal to F by Q ছিল, তাহলে F equal to কত E into Q। F যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাহলে E obviously ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এরও একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে কোন দিকে, না এই সেম ডিরেকশনে। ইজ ইট ক্লিয়ার? দুটো বলরেখা কখনোই পরস্পরকে কাট করতে পারে না। কেন? যদি কাট করে তাহলে দেখো একই বিন্দুতে আমি দুই দিকে দুটো স্পর্শক বা ট্যানজেন্ট টানতে পারি। তো দুটো ট্যানজেন্ট টানার অর্থ ওই বিন্দুতে, একই বিন্দুতে দুদিকে তড়িৎ ক্ষেত্রের অনুভব হয়ে যাবে, যা কখনোই সম্ভব না। আরো একটা দেখো, এই যে বলরেখাগুলি যত তুমি দূরে যাচ্ছ যেন দেখো তত বড় হয়ে যাচ্ছে না, তার মানে যেন একটা টান করা রবারের ফিতার ন্যায় আচরণ করছে, যত টানছো তত এটা বাড়ছে। ইজ ইট ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি বলরেখার ধর্ম। কয়েকটা আমি আলোচনা করলাম, বাকিগুলি তোমরা পড়ে নিও একটু। তো ছাত্ররা, এই ছিল আজকের পড়া। আবার সামনের দিন আসবো তড়িৎ ক্ষেত্রের নতুন অংশ নিয়ে, দ্বিমেরু ভ্রামক এবং দ্বিমেরু নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, শেয়ার করো, তাতে আমি উৎসাহিত হব।